আপনাকে আধ্যাত্মবাদ যে কথাটা বলা হচ্ছে, তার থেকে আরও যে ভালো শব্দটা আমরা ব্যবহার করি, আধ্যাত্মবোধ। এই বাদ শব্দটা সাধারণভাবে আমরা ওয়েস্টার্ন ফিলসফি থেকে পেয়েছি বলে আমরা বাদটা সর্বত্র ব্যবহার করি। আমাদের ভারতবর্ষের দর্শনে বাদ শব্দ নেই, বোধ শব্দ আছে। দেখবেন বাড়িতে বাবা মা কি বলে, তোর বোধ বুদ্ধি নেই। আর তার সঙ্গে একটা কি বলে, বুদ্ধি শুদ্ধি নেই। রোজ ব্যবহার করি শব্দগুলো। কেন? শুদ্ধ বুদ্ধি নেই, বুদ্ধি শুদ্ধি নেই কথাটার অর্থ হচ্ছে তোমার শুদ্ধ বুদ্ধি নেই। আর বোধ বুদ্ধি নেই কথাটার অর্থ হচ্ছে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষে উত্তীর্ণ হয়ে তুমি যে শুদ্ধ বুদ্ধিতে স্থিত হবে, সে বোধটা তোমার নেই। এই গোটাটা আসতে গেলে যে স্তরে যেতে হবে, সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন কাঁচা আমি থেকে পাকা আমিতে, রবীন্দ্রনাথ বলছেন ছোট আমি থেকে বড় আমিতে, আর ওয়েস্টার্ন ফিলসফি বলছেন অ্যাপারেন্ট ম্যান থেকে রিয়েল ম্যানে। এই যে দেশকে ভালোবাসতে গেলে স্বার্থ বুদ্ধি শূন্য হয়ে ভালোবাসতে হবে, যে কথাটা বারবার উঠে আসছে বিভিন্ন বক্তার মধ্যে থেকে, মানুষ স্বার্থবিহীন হবে, এটা তার প্রকৃতি বিরুদ্ধ। ওই শ্রী শ্রী মা বলতেন না, জলের ধারা নিচের দিকে যায়। আধ্যাত্ম বোধ যখন আসে, জল নিচের দিকে যায়, সূর্যের আলো পড়লে ওপর দিকে যায়। সেরকম মানুষের জীবনটা হয় সে অর্থবুদ্ধিতে, নয় সে স্বার্থবুদ্ধিতে, নয় সে কারুর অর্থবুদ্ধি স্বার্থবুদ্ধি নেই, খ্যাতি আছে প্রতি লোভ আছে, নামের প্রতি লোভ আছে, যশের প্রতি লোভ আছে। তো এইগুলো থেকে বেরোতে গেলে 3 হাতের মধ্যে সে বাঁধা পড়ে আছে। সেখান থেকে তাকে বার করতে যদি হয়, তাহলে ওই আধ্যাত্ম বোধটুকু দরকার। এই আধ্যাত্ম বোধটুকু যদি দিতে হয়, এই ছোট আমি থেকে বড় আমিতে যেতে হয়, তাহলে প্রথম দেখবেন যে ডিফারেন্সটা নলেজ আর উইজডমে। একটা কথা হচ্ছে না যে মেধাযুক্ত, বুদ্ধিযুক্ত, পাণ্ডিত্যযুক্ত লোক হলেই সে যে বিরাট ভালো মানুষ হবে, হবে না। কেন? নলেজের একটা লক্ষণ রেখা আছে, ওই পর্যন্ত নিয়ে যেতে পারে। উইজডমের লক্ষণ রেখা আরো ওপরে। যদি খুব সহজ ভাষায় বলতে হয়, স্বামী বিবেকানন্দ নলেজের আলটিমেট স্তরের উদাহরণ, শ্রীরামকৃষ্ণ উইজডমের আলটিমেট স্তরের উদাহরণ। নলেজ থাকলেই উইজডম আসবে না। স্বামীজির নলেজটা উইজডমে পরিণত হয়েছিল কারণ রামকৃষ্ণদেব মাথায় হাত রেখেছিলেন বলে। সাইদ মুজদাবা আলী তার ঐতিহ্য প্রবন্ধে একটা সুন্দর কথা লিখছেন, বেদ উপনিষদের ঐতিহ্য না থাকলে রবীন্দ্রনাথ বিশ্বকবি হতেন না। পূজা, প্রেম, প্রকৃতি, আনুষ্ঠানিক বিচিত্রা, তার সমস্ত গানের মধ্যে সবচেয়ে বেশি লেখা আছে পূজা পর্যায়ে। রবীন্দ্রনাথকে তার সেই স্তরে নিয়ে গেছে যে শ্লোকটি, সেটা হচ্ছে তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃহা কাশ্যে সাধ্যানম। আবার আপনার সেই ঐতিহ্য প্রবন্ধে সাইদ মুস্তাফা আলী লিখছেন যে শ্রীরামকৃষ্ণের ধ্যান ঐশ্বর্য না পেলে স্বামীজি বিশ্বজনকে মোহিত করতে পারতেন না। এই ধ্যান ঐশ্বর্যটাই তার নলেজকে উইজডমে নিয়ে গেছে। এখানে আসতে গিয়ে দেখলাম কয়েকজনের ছবি আছে আপনাদের পটের ওপর, নেতাজি সুভাষচন্দ্রের আছে। একটা গল্প বলি। সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে নেতাজি সুভাষচন্দ্র বোস যেতেন। যখন তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করছেন, শ্রীরামকৃষ্ণের ছবির সামনে বসে আছেন, ধ্যান করছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। যে গাড়িটায় এসছেন, ড্রাইভারকে এসে ব্রিটিশ পুলিশ জিজ্ঞাসা করছে যে ভেতরে কে গেছে। তো ব্রিটিশ পুলিশের কথাটায় এদিক ওদিক করে কোনো রকমের সামলে ড্রাইভার সুভাষচন্দ্র বোসের কাছে গেছেন ধ্যানঘরে। ধ্যানঘরে গিয়ে সুভাষচন্দ্র বোসকে খবর দিচ্ছেন যে ব্রিটিশ পুলিশ তোমার পিছনে এসছে।
সুভাষচন্দ্র বোস খুব নীরবে বলছেন যে তুমি ওকে ভেতরেই পাঠিয়ে দাও। ড্রাইভার ভাবছে তো সাংঘাতিক কথা, ভেতরে গেলে তো সুভাষচন্দ্র বোস অ্যারেস্ট হয়ে যাবেন। কিন্তু সুভাষচন্দ্র বোস বলেছেন, ড্রাইভার ছেড়ে দিল। এইবার সুভাষচন্দ্র বোসের মাথায় অল্প কেশ, গোটা গায়ে ধুতি দিয়ে ঢাকা সাদা। ব্রিটিশ পুলিশ ভেতরে ঢুকলেন। ধ্যান ঘরে খুব ছোট্ট আলো জ্বলে, ঠাকুরের মূর্তির সামনে তিনি বসে আছেন। তারপর ব্রিটিশ পুলিশ বেরিয়ে চলে গেলেন। সুভাষচন্দ্র বোস তার পরের কথায় লিখছেন যে আমি দেখছিলাম যে কত বড় ব্রিটিশ পুলিশ আছে যে ঠাকুরের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যাবে, এই বিশ্বাস। সুভাষচন্দ্র বোস সের পরিবার ভারত সেবাশ্রম দীক্ষিত। সুভাষচন্দ্র বোসের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ। সুহৃদ মিত্রের বাড়িতে প্রথম যখন বিবেকানন্দের রচনা সমগ্র সুভাষচন্দ্র বোস পান, বলছেন গোগ্রাসে পড়ছি, রাতের পর রাত জেগে পড়ছি। এই বোধ বুদ্ধি, বুদ্ধি শুদ্ধি হতে গেলে ভারতবর্ষে ফিরতে হবে। আমাদের মুশকিল হয়, আমরা যখন ভারতবর্ষকে বিচার করি তখন আমরা বিচার করি পশ্চিমের দৃষ্টিভঙ্গি দিয়ে। ভাবুন, পশ্চিমের মাটিতে যখন ম্যাকিয়াভেলি হাঁটছেন, ভারতবর্ষের মাটিতে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু হাঁটছেন। পশ্চিমের মাটিতে যখন কার্ল মার্কস হাঁটছেন, ভারতবর্ষের মাটিতে শ্রীরামকৃষ্ণ হাঁটছেন। ভারতবর্ষের ধারাটাই অন্য। তাদের যে খাবারটায় আপনার পেট ভর্তি হয়, আমাদের সেই খাবারে পেট ভর্তি হয় না। তাই জন্য ভারতবর্ষের মানুষের রীতিটাকে আপনার যদি অনুধাবন করেন, তাহলে দেখতে পাবেন সেই অন্ধকার যুগেও আপনি দেখুন এক একটা রাজ্যকে ধরে ঈশ্বর কোটির এক একজন মানুষ সেই ভক্তি মুভমেন্টের সময় কিভাবে রক্ষা করেছেন। পশ্চিমে নামদেব, মাইসোরে মাধবাচার্য, অতি দক্ষিণে শঙ্করাচার্য, অন্ধ্রপ্রদেশের জায়গায় ত্যাগরাজ, উত্তর পূর্বে শঙ্করদেব, বঙ্গে নীলাচলে শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণ, গোটা উত্তর ভারত জুড়ে কবির, দাদর, নানক, মহর্ষি দয়ানন্দ সরস্বতী থেকে বাসবাচার্য পর্যন্ত এক ভীষণ ভক্তি মুভমেন্টের ধারা। সেই ধারাটা ভারতবর্ষকে ভারতবর্ষে স্থিত রেখেছে। স্বামী বিবেকানন্দ বলছেন না, প্রত্যেক ভারতবাসীর মাথার উপর যদি কুবেরের ধন বর্ষিত হয় এবং ভারতবর্ষ যদি ভগবানকে ছেড়ে দেয়, ভারতবর্ষ মরে যাবে। তাই ভারতবর্ষের এই জায়গাটা বুঝেই আরেকজনের ছবি আছে দেখলাম আপনাদের ওখানে, শ্রী অরবিন্দের। শ্রী অরবিন্দের উত্তরপাড়া স্পিচ কি? 30th May 1909 শ্রী অরবিন্দ কি বলছেন? I say no longer that nationalism is a creed, a religion, a faith. I say that Sanatan Dharma, which for us is nationalism, the Hindu nation was born with Sanatan Dharma. With it, it moves, with it, it grows. দেখবেন সিস্টার নিবেদিতা ভারত মাতার এক ছবি আঁকিয়েছিলেন অবন ঠাকুরকে দিয়ে। গৈরিক শাড়ি পরিবৃতা ভারত মাতা, প্রথম সেটাই কিন্তু ভারত মাতার ছবি। তার চতুর হস্ত, আড়াআড়ি দেখবেন এক হস্তে বেদ আর এক হস্তে জপমালা, আবার আড়াআড়ি এক হস্তে ধানের শীষ, আরেক হস্তে বস্ত্র, দুটো আড়াআড়ি। আবার এই আড়াআড়িতে দেখবেন তলার হাতে জপমালা, ওপরের হাতে বেদ। জপমালা হচ্ছে বোধের প্রতীক, বেদ হচ্ছে বিদ্যার প্রতীক। বোধ যুক্ত বেদ, বেদটা আপনি বুঝতে পারবেন, বোধটায় উত্তীর্ণ হলে বোধটা দেবে আপনার সংস্কার। তাই আধ্যাত্ম বোধে
উত্তীর্ণ হতে গেলে ভারত বলয় এটাকে ভাবতে হবে। এই কালচারাল ন্যাশনালিজম যে কথাটা আসে,